দীনেশ ত্রিবেদী বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত হিসেবে যাবার পর বেশ শোরগোল তুলে দিয়েছেন। ভদ্রলোক ভালো বাংলা বলেন, কারণ তিনি পশ্চিমবাংলায় বহুদিন ছিলেন। অ্যাকচুয়ালি অরিজিনালি গুজরাটি, কিন্তু পশ্চিমবঙ্গের সাথে বহুদিন ধরে যোগ ছিলেন। এখানে তৃণমূলের এমপি ছিলেন, তারপর বিজেপিতে যোগ দিয়েছেন। যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে এই যে তিনি যেহেতু ভালো বাংলা বলেন এবং সাধারণত আহ, যারা বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত হয়ে যায় তারা সাধারণত ডিপ্লোম্যাট, অত পলিটিশিয়ানদের মতো অত কথা বলে না, তাই বাংলাদেশের রাজনীতি অতটা স্ট্যান্ড আপ করে না। তো এক্ষেত্রে সেটাই হয়েছে। তিনি বেশ নাটকীয় ভঙ্গিতে স্থলপথে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে গেছেন, গিয়ে বলেছেন আরে এ তো জল বায়ু মাটি সব এক, ইট ইজ কারেক্ট। তাহলে আর বাকি কী থাকলো, তোমাদের 20 কোটি, ভারতের 140 কোটি, একসাথে একটা সিঙ্গেল মার্কেট হয়ে যাক একভাবে। একটা ব্যাপারটা নতুন কিছু নয়, রাজীব গান্ধী আগেই ভেবেছিলেন, তার জন্য সার্ক তৈরি হয়েছিল, তারপর সার্ক তো তুলে দেওয়া হয়েছে। এবং আমি যবে থেকে লেখালেখি করছি, আমি তো মূলত বাংলাদেশের ওয়েবসাইটগুলোতে থেকে লেখালেখি করে উঠেছি। আজ থেকে প্রায় 20 বছর আগের থেকে লিখছি, প্রায় 22 বছর হয়ে গেল। এবং আমি সেখানে একটা লাইনই মেনটেন করতাম ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে, যে বেসিক্যালি যেহেতু জিওগ্রাফিক লিমিটেশন আছে, ভারতের পেটের মধ্যে বাংলাদেশ, এই দুটো দেশের মধ্যে সম্পর্ক যদি ভালো না হয় দুটো দেশেরই ক্ষতি। তো দ্য অনলি ওয়ে টু সার্ভাইভ ইজ ভারত বাংলাদেশের মধ্যে অবাধ বাণিজ্য করতে হবে, ভারত বাংলাদেশের মধ্যে ইউরোপিয়ান ইউনিয়নের স্টাইলে বাণিজ্যিক সম্পর্ক তৈরি করতে হবে, এবং যেটা সার্ক তৈরি করে চেষ্টা হয়েছিল আর কি, যাতে একটা অবাধ বাণিজ্য হয়। পাসপোর্ট যে যার দেশের থাকলো, কিন্তু একটা বাংলাদেশের লোক যাতে ভারতে লিগেলি, ইলিগেলি নয়, ঘুষপেটিয়া হয়ে নয়, লিগেলি কাজ করতে পারে, ভারতের লোক যাতে বাংলাদেশে লিগেলি কাজ করতে পারে, তার একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক থাকা দরকার। তো ব্যাপারটা হচ্ছে এই যে এগুলো যেটা ইউরোপিয়ান ইউনিয়নে হয়, যেটা ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে আছে, এবং এটা হয়ে গেলে আমার ধারণা যে বেসিক্যালি ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্ক ভালো হবে। এবং না হলে তো ভীষণ বিপদ। বিপদ মানে ধরুন, স্ট্যাটিস্টিক্যালি স্পিকিং, বাংলাদেশ ভারতের 7টা রাজ্যের সাথে জড়িত, রাইট? পশ্চিমবঙ্গে বর্ডারে একটা বড় নিরাপত্তা বাংলাদেশি দাদি, সেখানে যদি পাকিস্তান এবং চীন এবং আমেরিকাও যদি ঘাঁটি গেড়ে বসে, ইটস নট এ গুড থিং ফর ইন্ডিয়া। তো ভারত আটকাবে কী করে? দুটোই ওয়ে আছে। একটা ওয়ে হচ্ছে শেখ হাসিনার মতো মোটামুটি ভীষণ রকমভাবে ইন্ডিয়া অ্যালাইন গভর্নমেন্ট তৈরি করা, কিন্তু সেটা করতে গেলে আবার বাংলাদেশে বিদ্রোহ যাওয়ার সম্পর্ক আছে। সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে যদি ব্যবসা করা হয়, যে বাংলাদেশের গুচ্ছ গুচ্ছ লোক, যেটা হচ্ছিল হাসিনার আমলে, যে বাংলাদেশের প্রচুর ইনভেস্টমেন্ট কলকাতায় হচ্ছিল। ইনফ্যাক্ট কলকাতায় এসব আমি যে এরিয়ায় বসে আছি, এসব এরিয়ায় প্রচুর ফ্ল্যাট ট্যাট অনেক মালিক বাংলাদেশি বেআইনি, মানে বেনামে মালিক আছে আর কি। হ্যাঁ, আওয়ামী লীগেরই লোকজন সব বাংলাদেশে টাকা করেছে, এখানে ফ্ল্যাট করেছে মুকুন্দপুরে। তো ঘটনাটা হচ্ছে এই যে এবার ধরুন কি, যদি বাংলাদেশিদের প্রচুর ইনভেস্টমেন্ট ভারতে থাকে, ভারতের প্রচুর ইনভেস্টমেন্ট বাংলাদেশে থাকে, যেমন শুধু আদানির থাকলে হবে না, জনগণের থাকতে হবে, তাহলে অটোমেটিক্যালি জনগণ নিজের সাথেই বলবে যে ভাই সম্পর্কটা ভালো থাকুক। যেমন এই যে বলছি, আমি অ্যাকচুয়ালি মুকুন্দপুরে এখন বসে আছি, এই জায়গাটায় পুরো প্রচুর হসপিটাল আছে, এবং যত বাংলাদেশ থেকে লোকজন আছে এইসব এরিয়ায় হসপিটালে আসে। তো কী হয়, এসব এরিয়ায় যে রুমগুলো আছে না, সমস্ত ফ্ল্যাট প্রায় অন্তত 100 রুম, বাংলাদেশ থেকে আসা লোকগুলো সব ভর্তি থাকতো, তাদেরকে ভাড়া দেওয়া হতো। কারণ যেহেতু কাউকে চিকিৎসা করতে আসলে তার রুগীরা থাকতো, তার ফ্যামিলি থাকতো, এই থাকতো। তো ভারত বাংলাদেশ সম্পর্ক খারাপ হওয়ার পর এই এরিয়ায় প্রায় 100 লোকজন, মালিকরা যারা ফ্ল্যাট ফ্ল্যাট কিনেছিল, বাড়ি টাড়ি ভাড়া দিত, তাদের প্রচুর ব্যবসার ক্ষতি হয়। উল্টো দিকে বাংলাদেশেও প্রচুর ক্ষতি হয়ে গেছে। অবভিয়াসলি বাংলাদেশের গ্রামীণ ইন্ডাস্ট্রি থেকে শুরু করে অনেক কিছুরই প্রচুর ক্ষতি হয়ে গেছে জুলাই বিপ্লবের পর, যেটা অন্য কথা। তো ব্যবসা এমন একটা জিনিস যেটা সম্পর্ক ভালো থাকলে হয়, এবং আরও অনেক ব্যাপার আছে। আমি তো বর্ধমানে গেছিলাম, বর্ধমানে আলু চাষিরা যে আলুর দাম পাচ্ছিল না, পাচ্ছিল না, এটা বড় কারণ যে বাংলাদেশ একটা বিপুল পরিমাণ পশ্চিমবঙ্গে উৎপাদিত সবজি, পেঁয়াজ আলু কিনে নেয়, সেটা হচ্ছিল না। বলে পশ্চিমবঙ্গে পেঁয়াজ আলু এসবের দামগুলো কমছিল, এবং যার জন্য চাষিরা দাম পাচ্ছিল না। তো লোকজনের জন্য ভালো, মানে যেমন ধরুন বাংলাদেশিরা প্রচুর না আসা এই এরিয়ায়, এই লোকজন এবার তো এখন হসপিটালে গেলে খুব ইজি, কারণ হসপিটাল অনেক ফাঁকা ফাঁকা লাগে। নাহলে মানে আমার মায়ের যখন চিকিৎসা করেছি তখন, মানে এটা 2003 সালে, 2023 সালে, মানে এখানকার সমস্ত হসপিটালে বাংলাদেশি রুগী ভিজিট করতো, প্রত্যেকটা হসপিটাল আলাদা বাংলাদেশ কাউন্টার থাকতো পর্যন্ত। ইন এনিওয়ে, মুদ্রা কথাটা হচ্ছে যে যে যত বেশি ডিপেন্ডেন্সি বাড়াতে পারবে এক অন্যটা দেশের ওপর, তখন একটা বাই ডিফল্ট একটা ফিলিংস আসবে যে না, এটা বেসিক্যালি দুটো দেশের মধ্যে রাজনীতিবিদদের সম্পর্কটা ভালো রাখতে হবে, না হলে কিন্তু চলবে না। এবং
বাংলাদেশি এবং ভারত যাই হোক না কেন, এটা যে একটা ধর্মের কারণে একটা উন্মুক্ততা তৈরি হচ্ছে, এটা কাম্য নয়। কাম্য নয়। এই যে যে ধর্ম, আমি আবার বলছি, ধর্ম একটা ব্যক্তিগত জিনিস। আমি চিরকাল আমার হিন্দু ধর্ম বলুন, সনাতনী ধর্ম বলুন, বৌদ্ধ ধর্ম বলুন, ইসলাম ধর্ম বলুন, যা কিছু শিখেছি আমি নিজের উন্নতির জন্য কাজে লাগিয়েছি। আই থিঙ্ক রিলিজিয়ান্স আর পজিটিভ থিং। প্রত্যেকটা ধর্ম লোকে কাজে লাগিয়ে নিজের ভালো করতে পারে। ধর্মের ভিত্তিতে আপনি যখনই একটা রাজনৈতিক সিদ্ধান্ত নিতে যাবেন, পৃথিবীর ইতিহাসে কোনোদিন সেটা ভালো হয়নি, হতে পারে না।